সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আজকে কথা বলে এক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে অনলাইন আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ আক্তার, সহকারী শিক্ষক, খোঁজাবাড়ি এক উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই ক্লাসে তোমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আইসিটি আজকে ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার সম্পর্কে আমরা আজকে পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার, এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো, অর্থাৎ আমার শিক্ষার্থীরা কি কি জানবে। যন্ত্রপাতির নিরাপদ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিক গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, দুর্নীতি নিরসনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাখ্যা করতে পারবে, পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্ট রক্ষা করার পদ্ধতি প্রয়োগ করতে পারবে, তারপর ঝুঁকিমুক্তভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করতে সক্ষম হতে পারবে, তথ্য অধিকার ব্যাখ্যা করতে পারবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই অধ্যায়ে আমরা কি কি জানতে পারবো সে সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায়ে আজকে আমরা 15 নিরাপত্তার বিষয়ক ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটা রাষ্ট্র পরিচালনা বা নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুন্দর ও দক্ষভাবে পরিচালনা করতে আমাদের অবশ্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাহায্য নিতে হবে। নেটওয়ার্কের বদৌলতে আমরা সবার সাথে যুক্ত হতে পারছি, কিন্তু বর্তমানে কিছু ঝুঁকি তৈরি হচ্ছে যা কেউ কল্পনা করতে পারে। প্রত্যেকটি কম্পিউটার তো যাই হোক, আমরা এখানে একটু আলোচনা করি। প্রথমে বিষয়গুলি আমরা একটা আলোচনা করছি যে এই যে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করছি, এই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট, যদিও আমরা কল্যাণ বয়ে এনেছে, কিন্তু এটা আবার অনেকটা কিছু অসাধু মানুষ এর খারাপ কাজে ব্যবহার করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস জেনে যাই কি, প্রত্যেকটি কম্পিউটার বা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা থাকে। কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। এটা আমরা যারা কম্পিউটার চালাই বা ব্যবহার করি, যারা ফেসবুক ব্যবহার করি, ইমেল ব্যবহার করি, এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানে তাদের ডাটাগুলিকে এন্ট্রি করে রাখার পরে পাসওয়ার্ড দেয়, এবং অনলাইনে অনেক কাজ করি, এগুলোতে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু এই পাসওয়ার্ড দেওয়ার পরেও কিছু সমস্যার সৃষ্টি হয়। এই অসাধু মানুষরা এই কাজটি করে থাকে। যেমন আমরা একটু আগে বললাম, প্রত্যেকটি কম্পিউটার বা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা না থাকে, কেউ যেন সেই নিরাপত্তা দেওয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এই অদৃশ্য দেওয়ালকে বলা হয় ফায়ারওয়াল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
ফায়ারওয়ালটা কি? অর্থাৎ নিরাপত্তা একটা বেষ্টনী। অর্থাৎ এই যে অর্থাৎ আমরা যেমন ঘরে তালা দিয়ে একটা ঘরে মাল আছে, সেখানে আমরা তালা দিয়ে রাখি কেউ যেন সুরক্ষা রক্ষা করার জন্য। কিন্তু এরপরেও কিন্তু চোর কী করে, সেটাকে চুরি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তালাটাকে ভাঙার জন্য চেষ্টা করে, কী জন্য চেষ্টা করে। এই করতে করতে কী হয়, কোনো একসময় চেষ্টা করতে করতে একসময় তালাটা খুলে যায়। ঠিক এই অনুভাবে আমরা এই সুরক্ষার জন্য আমরা কী করি, তালা দিয়ে থাকি। তো আমাদের এই নেটওয়ার্কের জন্য এই যে সুরক্ষার ব্যবস্থা, এটাকে কিন্তু ফায়ারওয়াল বলা হয়। তাহলে আমরা জেনে গেলাম ফায়ারওয়ালটা কী। অর্থাৎ আমরা নেটওয়ার্কের সাথে আমরা যারা যুক্ত, আমরা কি যারা এই নেটওয়ার্কে কাজে যেন আমাদের যে ফাইলগুলি, আমাদের যে কী তথ্যগুলি আছে, কেউ যেন ইয়ে করতে না পারে, এই যে হ্যাক করতে না পারে, অর্থাৎ কেউ যেন চুরি করতে না পারে, তার জন্য আমরা বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে থাকি, একটা তালা দিয়ে থাকি, অর্থাৎ এটা যেন কেউ দেখতে না পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস দেখি যে প্রায় সবসময় অসাধু মানুষেরা অন্যের এলাকা প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়। এই পদ্ধতিকে হ্যাকিং বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা চুরি করে তাদের কি বলি, চোর। যারা চুরি করে চোর। আর এই যেটা চুরি হয়ে যায় সেটা চুরি হয়ে যাবে, এরকম। এটা আমরা গ্রামীণ ভাষায় বলি। হ্যাঁ, চুরি হয়ে গেছে আর চোর চুরি করেছে। কে কী হয়েছে, চুরি হয়েছে। আর কে করেছে, চোর চুরি করেছে। ঠিক সেরকমই কিন্তু এখানে একটা ব্যাপার। অর্থাৎ আমরা একটু আগেই বললাম যে প্রায় সব সময় অসাধু মানুষেরা অন্যের এলাকা প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়। এই পদ্ধতিকে বলা হয় হ্যাকিং, অর্থাৎ চুরি করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চোর কথা বললাম, এখানে কী হয়েছে, চুরি হয়েছে, তাহলে হ্যাকিং হয়েছে। এই কৌশলটা হলো হ্যাকিং। যারা সরিয়ে নেয় কিংবা সময় নষ্ট করে দেয়, তাহলে আপনাকে হ্যাকিং বলছে। অর্থাৎ যারা এই কাজটি করে, অর্থাৎ হ্যাকিং যারা করে, অর্থাৎ যারা হ্যাক করে, তাদেরকে বলা হয় হ্যাকার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে জানতে পারলাম যে হ্যাকিং কি আর হ্যাকার কার। অর্থাৎ তাহলে আমরা পেয়ে গেলাম অসাধু মানুষরা যে পদ্ধতির এই কাজটি করে তাদের বলে হ্যাকিং, আর যে কাজটি করে সেটা হলো, যারা করে তারা হলো হ্যাকার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠে একটি দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, কী বুঝতে পারবো, 2000 একজন হ্যাকার 2000 সালে ডেল, ইয়াহু, আমাজন, ইবে, CNN এর মতো বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে $100 কোটি বেশি ক্ষতি করে ফেলেছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো, তাহলে কি হ্যাকাররা কী করে। তো এখানে 2000 সালে একজন হ্যাকার এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে গিয়ে তারা কী করছিল, তাদের সমস্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো হ্যাক করে ফেলছিল, মানে তার আয়ত্ত নিয়েছিল, তারপর নষ্ট করে দিয়েছিল এবং $100 কোটি বেশি ক্ষতি করে ফেলেছিল। এই যে সম্পদটা, যে কি এটা ছিল, এই সম্পদটা ছিল $100 কোটি। তাহলে চিন্তা করো, তাহলে এরা কত বড় ক্ষতি করছে, তাহলে এরা কত ক্ষমতাবান। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা জানলাম যে হ্যাকার এবং হ্যাকিং কি, এবং এটা এই যে তারা কত বড় ক্ষতি, এই যে 2000 সালে তারা একজন হ্যাকার কত বড় ক্ষতি করে ফেলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের অংশে দেখি একটা লেখা আছে, দেখো ঠিক নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই লেখাটাকে কিন্তু যারা শিক্ষিত তারা কিন্তু বুঝতে পারবে, যারা শিক্ষিত না বা কোনো কিছু জান না তারা কিন্তু এই লেখাটাকে বুঝতে পারবে না।
এখন দেখো, আচ্ছা এখানে আজকাল প্রায় সব ক্ষেত্রে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও একজনকে ঢুকতে দেওয়া হয় না। একটি বিশেষ লেখা টাইপ করে দিতে হয়। একজন সত্যিকার মানুষ যেটি সহজেই বুঝতে পারে, কিন্তু একটি যন্ত্র বা রোবট তা বুঝতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে যে আমরা এই পাসওয়ার্ডগুলো কিন্তু সবসময় দিয়ে দিই যেন কেউ সহজে কী করতে না পারে, আমাদের ওয়েবসাইটগুলি ঢুকতে না পারে। এত কীভাবে দেওয়ার পরেও কিন্তু এই ক্রিয়াগুলি ওয়েবসাইটগুলি হ্যাক হয়ে যায়। অর্থাৎ তাহলে আমরা এই যে এটা কিন্তু একজন মানুষ, আমি যে লেখাটা দিয়েছি বা আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি, এই পাসওয়ার্ডটা কিন্তু একজন মানুষ, সত্যিকারের মানুষ সহজেই বুঝতে পারবে। যেমন উপরে লেখাটা কিন্তু সহজে কিছুটা হলেও বুঝতে পারবে, কিন্তু একজন রোবট কিন্তু তা বুঝতে পারে না। তো এই যে পারে না, তাহলে আমরা এখানে দেখলাম মানুষ এবং যন্ত্রকে আলাদা করার এই পদ্ধতিকে ক্যাপচা বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আমাদের বইতে পাঠে একটা জিনিস আছে, নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় কেউ যেন সেটি সহজে অনুমান করতে না পারে। কিন্তু পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ কম্পিউটার বা বিশেষ রোবট তৈরি হয়েছে। এগুলো সারাক্ষণে সম্ভাব্য সকল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে থাকে, যতক্ষণ না সঠিক পাসওয়ার্ডটি বের হয়। সেজন্য আজকাল প্রায় সর্বক্ষণ ক্ষেত্রে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও একজনকে ঢুকতে দেওয়া হয় না। একটি বিশেষ লেখা করে সেটি টাইপ করে দিতে হয়। একজন সত্যিকার মানুষ যেটি সহজে বুঝতে পারে, কিন্তু একটি যন্ত্র বা রোবট তা বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করা পদ্ধতি বলা হয় ক্যাপচা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কী হলো নিশ্চিত নেটওয়ার্কে নিশ্চিতভাবে ক্রিয়া করার জন্য আমরা কী পাসওয়ার্ড দিয়ে থাকি। এই পাসওয়ার্ডটা কী করে, এটা কিন্তু একজন রোবট কিন্তু এটা বুঝতে পারে না। তো যাই হোক, তাহলে এই যে এখানে আমরা একটা কথা বললাম যে ক্যাপচাটা কী, তো মানুষ এবং যন্ত্রকে আলাদা করার এই পদ্ধতিকে বলা হয় ক্যাপচা। তাহলে শিক্ষার্থীর মধ্যে বুঝতে পারছো তাহলে ক্যাপচাটা কী, ক্যাপচা কী। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই যে আমাদের ওয়েবসাইটে কিছু অসাধু মানুষ কী করে, এই বিভিন্ন রকম ওয়েবসাইটকে চুরি করার জন্য, হ্যাক করার জন্য বিভিন্ন রকম কৌশল করে। তো যাই হোক, এরা কি করে, এরা আজকালকার নতুন নতুন কম্পিউটার এবং রোবট দিয়ে কিন্তু এই মানসিক তথ্য বের করার জন্য চেষ্টা করে। তো এখানে আমরা আমাদের পাঠে একটা জিনিস আমরা দেখতে পেলাম, এই অ্যাকচুয়ালি মানুষ এই কম্পিউটার তৈরি করছে, একটা রোবট তৈরি করছে, একটা যন্ত্র তৈরি করছে। এই যন্ত্রটি সারাক্ষণ, এক ধরনের কম্পিউটার একটা যন্ত্র তৈরি করছে, সারাক্ষণ সে কী করে, এই বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে। এ করতে করতে কোনো এক সময় দেখা যায় এই একটা যে কোনো ইয়েতে অন হয়ে যাওয়ার পরে সে ঢুকে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এই ক্যাপচা সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকাল দিন যতই যাচ্ছে তথ্য প্রযুক্তি নেটওয়ার্কের উপর আমরা কিন্তু কী হয়েছে, নির্ভরশীল হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা বলি যদি এই মুহূর্তে যে ধরে নাও নেটওয়ার্কে, আজকে আধুনিক যুগে ধরে নাও যদি আমাদের সবাই হাতে কিন্তু মোবাইল, সবাই কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন রকম ওয়েবসাইটে ঢুকছে। এক মতো ধরে নিলাম যদি আজকে যদি সারা দেশে এই মোবাইল নেটওয়ার্কটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে একসঙ্গে কিন্তু এক অন্ধকারে পড়ে যাবে। কারণ বর্তমান যুগে একটি মোবাইল খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা 24টা ঘন্টাই কিন্তু আমরা এই মোবাইলটা ব্যবহার করছি। তো তেমনই কিন্তু আজকে নেটওয়ার্কের যুগের মধ্য দিয়ে আমরা কী করছি, ব্যবসা করছি, অমুক করছি, তোমার যা করছি নেটওয়ার্ক দিয়ে ব্যবসা করছি, অনলাইনে কাজ করতে গিয়ে, অর্থাৎ সারা পৃথিবীটা কিন্তু মানুষের হাতের মুঠোয় হয়ে গেছে। অর্থাৎ এক মুহূর্তের জন্য নেটওয়ার্ক ছাড়া আমরা চলতে পারি না। তাহলে কী বলছে,
যে আমরা কী হচ্ছে যে যতই দিন যাচ্ছে আমরা ততই তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্কের উপর বেশি নির্ভরশীল করতে শুরু করেছি। কোনো কারণে যদি কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক অচল হয়ে যায়, পৃথিবী এক ধরনের বিপর্যয়ে নেমে আসবে। হ্যাঁ, অবশ্যই নেমে আসবে, যেহেতু আজকে আমরা আধুনিক যুগ। এই আধুনিক যুগ নেটওয়ার্কের সঙ্গে আমরা অর্থাৎ আজকে আমি বা আমার বন্ধু যারা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলতে পারছি। আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছিলাম গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম হয়ে গিয়েছে। ঠিক সেই রকম আমরা নেটওয়ার্ক ছাড়া কিন্তু সহজেই বলতে পারি না। আচ্ছা, তো এটাকে নেটওয়ার্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অচল হয়ে যাবে। আচ্ছা, তো বলা যেতে পারে সারা পৃথিবী এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে। সে কারণে এই নেটওয়ার্কগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আমরা এই নেটওয়ার্ককে আমরা সচল রাখার জন্য সবসময় নিরাপত্তা ব্যবস্থা করতে হয়। এই নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা জোরদার করতে না করি বা জোরদার করতে না পারি তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। এবং কেন বিপদে পড়ে যাব? কারণ এর ফলে আমাদের যে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন রকম কি আমাদেরকে নিজস্ব ডাটাবেস তৈরি করছি, বড় বড় যে প্রতিষ্ঠান কী করছে, অনেক তথ্য ভাণ্ডার কিন্তু তাদেরকে এতে রেখে দিয়েছে। এই তথ্য বিনষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যারা এই ইন্টারনেট কি তৈরি করছে এবং তৈরি করছে তারা কি করছে, তারা কিন্তু এটাকে সুরক্ষা রাখার জন্য কিন্তু এরকম নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে, যাতে করে বা নিরাপত্তা ব্যবস্থাপনা করছে যাতে করে তাদের ওয়েবসাইটগুলি নষ্ট না হয়, কেউ হ্যাক করতে না পারে এবং তার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে, অর্থাৎ ডাটার ক্ষতি করতে না পারে, এরকম অনেক ক্ষতি করতে যেন না পারে। তো বড় আজকের দিনে বড় তথ্য ভাণ্ডার কিন্তু অনেক ওয়েবসাইট তৈরি করে রেখেছে। যেমন আমরা উইকিপিডিয়ার কথা বলি, শিক্ষামূলক অনেক তথ্য কিন্তু এখানে রয়েছে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। যে বড় তথ্য ভাণ্ডারকে বলা হয় ডেটা সেন্টার। তাহলে আমরা এই যে বড় তথ্য ভাণ্ডারগুলি, আমরা যেমন বললাম যে উইকিপিডিয়া একটা বিশাল বিশ্বকোষ, জ্ঞানের কোষ। এই যেমন বর্তমান যুগে ইউটিউব এরকম অনেক রয়েছে, গুগল রয়েছে, এরকম অনেক বড় রয়েছে, তার অনেক তথ্য দিয়ে রেখেছে। তো আমরা বড় তথ্য ভাণ্ডারগুলোকে বলা হয় ডেটা। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, সব রকম যান্ত্রিক গোলযোগ, আগুন, ভূমিকম্প বা অপরাধীর হামলা থেকে এগুলোকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে বা করা হয়। এই যে বড় যারা কোম্পানি, বড় ওয়েবসাইট যারা তৈরি করে রেখেছে, শিক্ষার্থী বন্ধুরা, তারা কিন্তু যারা এই ওয়েবসাইটগুলো তৈরি করছে, এই তথ্য ভাণ্ডারগুলো তৈরি করছে, কল সেন্টার তৈরি করছে, তারপর ডেটা সেন্টার তৈরি করছে, এই তথ্য ভাণ্ডারগুলি, এই কল সেন্টারগুলিকে সুরক্ষিত করার জন্য এরা কিন্তু নিরাপদ ব্যবস্থাও তৈরি করে রেখেছে, যাতে তাদের এই তথ্য সেন্টারগুলি, এই কল সেন্টারগুলি, এই ডেটাগুলি, এই ওয়েবসাইটগুলি যেন কোনো অবস্থাতে ধ্বংস করতে না পারে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কিন্তু এইটা জানলাম যে এই তথ্য ভাণ্ডার আমরা ডেটা সেন্টার কি। আচ্ছা, আমরা এর আগে কিন্তু আমরা রোবট জানলাম। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস জানবো শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিভিন্ন কারণে আমাদের জন্য কল্যাণমূলকভাবে হোক বা বিভিন্ন কারণে হোক, আমরা এই তথ্য ভাণ্ডারগুলি কিন্তু অনেক ওয়েবসাইটে তৈরি করে রেখেছে। কিন্তু এটা যদিও তৈরি করেছে আমাদের জন্য, কিছু খারাপ প্রকৃতির মানুষ আছে, আমাদের দেশে যখন খারাপ প্রকৃতির মানুষ আছে তারা দেশের ক্ষতি করে থাকে, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা সমাজের ক্ষতি করে থাকে। ঠিক এরকম কিছু অসাধু মানুষ রয়েছে, তারা ওয়েবসাইটে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম তথ্য পরিবেশন করে থাকে। এই তথ্য পরিবেশন করার ফলে একজন শিক্ষার্থী, একজন সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রতারিত হতে পারে।
তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের কিন্তু আমি একটা কথা বলে রাখি যে এই ওয়েবসাইটগুলিতে বা এই ইয়েগুলিতে প্রত্যেকটি যে সত্য বা সঠিক সেটা কিন্তু ঠিক নয়। মনে রাখতে হবে আমাদের মেধা আছে, এই মেধাকে খাটিয়ে মেধাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে যে নিলাম তথ্যগুলি সংগ্রহ করব, অবশ্যই আমাদের কাজে লাগিয়ে দেখব এটা সঠিক কি না। সঠিক আমরা বিজ্ঞাপন কী করে আমরা চেষ্টা করব যাতে করে সঠিক কিনা এটা বিচার করে তারপরে সেটাকে আমরা গ্রহণ করব। সবগুলি এটা সঠিক তা নয়, সেই জিনিসটা কিন্তু বারবার আমাদেরকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা স্লাইডে দেখি, আমরা পরের একটি অংশে স্লাইডে দেখি। স্লাইডে দেখো আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি না শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই দেখতে পাচ্ছি। এ দেখো দুটো চ্যানেল দেখতে কিন্তু একই রকম, কিন্তু কিছুটা পার্থক্য আছে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবা যে এখানে কী একটা সমস্যা রয়েছে। আমি তোমাদের একটু আগে বললাম যে ইন্টারনেটে সব সত্যই যে সঠিক তা নয়। অবশ্যই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করার আগে বা যখন তথ্য সংগ্রহ করার আগে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ভালোভাবে জেনে শুনে কী তারপরে আমরা এটাকে আমরা বিশ্বাস করব বা ওটাকে আমরা আমাদের কাজে লাগাবো, তারপর ওই তথ্যটি ব্যবহার করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমিও দেখতে পাচ্ছি আমার স্লাইডে, তোমরা দেখতে পাচ্ছ ক্লাসে। দেখো শিক্ষার্থী বন্ধুরা বাম পাশে আইনস্টাইন ও ডিলার্জের ছবিতে ডিলার্জের মাথা বদলে বিজ্ঞানী সত্যেন বোসের মাথা বসিয়ে ডান পাশের ছবি তৈরি করে ইন্টারনেটে রেখে দেওয়া আছে। আসল ছবিটির কথা না জানলে মানুষ ভুল তথ্য বিশ্বাস করে ফেলত। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কত বড় একটা ভুল করে দিয়েছে। দেখো বাম পাশের ছবিটাতে সুন্দর পেয়েছে, বাম পাশে আইনস্টাইন এবং ডিলার্জের ছবিতে ডিলার্জের মাথা বদলে কার ছবি দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা? বিজ্ঞানী সত্যেন বোসের মাথা বসিয়ে ডান পাশের ছবি তৈরি করে ইন্টারনেটে রেখে দেওয়া আছে। এখন দেখো এই যে একটা বিশাল একটা বিভ্রান্তি, এই বিভ্রান্তি কী হলো? তাহলে আমরা যদি না জানতাম বা আমরা যদি এই আসল ছবিটির কথা যদি আমরা না জানতাম তা মানুষ কিন্তু এই তথ্যটি বিশ্বাস করে ফেলত। তো যাও শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আগেই বললাম যে আমাদের এই ইয়েতে আছে ইন্টারনেটের সম্পূর্ণ ভিন্ন এ ধরনের নিরাপত্তাহীনতা বাড়ছে, এইরকম খারাপ কাজগুলি কিন্তু বাড়ছে। সেটি সম্পর্কে অনেকের ভালো ধারণা নেই। আজকাল সব রকম তথ্যের জন্য আমরা ইন্টারনেটের উপর নির্ভর করি, কিন্তু সকল তথ্য সঠিক সেটি সত্য নয়। আমি কিন্তু আগেই বলেছি আমাদের পাঠ বইতে কিন্তু 37 পৃষ্ঠায় কিন্তু সেটা দেওয়া আছে। তো যাও, তো অনেক সময় সবাই যে এরকম ভুল করে তা না, অনেকটা ভুলক্রমে চলে যায়, কিন্তু কিছু কিছু অসাধু মানুষ আছে মানুষকে বিভ্রান্তি করার জন্য কিন্তু এই কাজগুলি করে। আচ্ছা, তো অনেক আমরা এই যে দেখেছি অনেকে অনিচ্ছাকৃতভাবে বা অনেকে ইচ্ছা করে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা তথ্য প্রচার করার অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের দেশে রয়েছে, ইন্টারনেটের মধ্যে রয়েছে। কাজে ইন্টারনেটের থেকে তথ্য দেওয়া এবং নেওয়ার সময় আমরা যে আমাদের প্রয়োজনে আমরা যখন ইন্টারনেট থেকে তথ্য দিব এবং নিব, দেওয়ার সময় চিন্তা করব যে আমি যে তথ্যটা দিচ্ছি এটা সঠিক কি না, এটা আমরা সঠিকভাবে চিন্তা করে তারপরে আমরা ইন্টারনেটে দেব। আবার ইন্টারনেট থেকে যখন আমরা এগুলিকে আমাদের কাজে প্রাত্যিক জীবনের কাজে অর্থাৎ তাত্ত্বিক যেভাবে হোক না কেন অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজে আমরা যখন ব্যবহার করব, ওই তথ্যটা কী করব আমরা নেওয়ার সময় নিজের জ্ঞান ও বুদ্ধি ব্যবহার করব।
ব্যবহার করে যাচাই করব, যাচাই করার পর তারপর আমরা সেটা আমাদের কাজে লাগাবো। শিক্ষার্থী বন্ধুরা, কখনোই ভুল বা যদি আমরা একটা ভুল তথ্য আমরা কি করি নেট থেকে নেই, আর এটা যদি আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তো যাই হোক, আমরা এই তথ্য দেওয়ানোর সময় যখন দেবো তখনই আমরা আমাদের চিন্তা বুদ্ধিকে খাটিয়ে এবং সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব। আবার যখন ওই ইন্টারনেট থেকে আমরা তথ্যগুলি নেব তখন কিন্তু আমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমরা আমাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে যাচাই বাছাই করে তারপরে আমরা এটা আমাদের গ্রহণ করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পাঠ থেকে কি জানলাম? শিক্ষার্থী বন্ধুরা, আজকে থেকে আমরা এই পাঠ থেকে পাঠ 15 নিরাপত্তা বিষয়ক ধারণা থেকে পাঠ থেকে আমরা আজকে 4টি জিনিস জানলাম। কি? ফায়ার ওয়াল কাকে বলে, হ্যাকিং কি, হ্যাকার ক্যাপচার কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তাহলে তোমরা আজকে দেখো, ফায়ার ওয়াল অর্থাৎ প্রত্যেক কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে। কেউ যেন সেই নিরাপত্তার দেওয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এই অদৃশ্য দেওয়ালকে ফায়ার ওয়াল বলে। আমরা ফায়ার ওয়াল কি সেই সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাকিং কি? আচ্ছা, তাহলে আমরা কি বলব? প্রায় সব সময় অসাধু মানুষরা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে দেয় কিংবা অনেক সময় নষ্ট করে। এই পদ্ধতিকে বলা হয় হ্যাকিং। তাহলে আমরা হ্যাকিং কি সেই সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই কাজটি করে অর্থাৎ যারা হ্যাকিং করে অর্থাৎ যারা এই মানুষের তথ্য সরিয়ে অনধিকার চর্চা করে এবং অনধিকার চর্চা করে তথ্য নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, আবার সরিয়ে ফেলার চেষ্টা করে, ওই সমস্ত যারা করে তাদেরকে বলা হয় হ্যাকার। যারা যে কাজটি করে তাকে বলা হয় হ্যাকিং, আর যারা কাজ করে তাদের বলে হ্যাকার বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হ্যাকিং এবং হ্যাকার কাকে বলে? আর এখানে হলো আরেকটা জিনিস আমরা জানলাম, সেটা হলো ক্যাপচার। কাকে বলা হয়? মানুষ এবং যন্ত্রকে আলাদা করার যে পদ্ধতি তাকে কিন্তু ক্যাপচার বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম যে নিরাপত্তার ধারণা সম্পর্কে আমরা এই কয়েকটি জিনিস শিখলাম: ফায়ারওয়াল, হ্যাকিং, হ্যাকার, ক্যাপচার। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা তৃতীয় অধ্যায়ের আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো আশা করি তোমরা বাড়িতে চর্চা করবে, ভালোভাবে চর্চা করবে, আবার দেখবে। আমি কিন্তু প্রায় ক্লাসগুলোতে বলি, বিভিন্ন স্কুলে অনেক স্কুল রয়েছে, অনলাইন স্কুল হয়েছে, অনেক আমাদের সুনামধন্য ছাত্ররা এই ক্লাসগুলো নিচ্ছে, সেগুলিকে তোমরা দেখবে এবং এখান থেকে ভালো ভালো জিনিসগুলি কালেক্ট করে নেবে, নেওয়ার পর নোট করে নেবে, নোট করে নিয়ে ভালোভাবে আমরা আমাদের লেখাপড়া কাজে এগুলি ব্যবহার করবো, নোটগুলি ব্যবহার করবো এবং পরীক্ষার সময় আমরা এগুলি উপস্থাপন করবো। দেখুন, ইনশাল্লাহ আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এইগুলি কিন্তু আমাদের মনে পড়বে। আরেকটা কথা, করোনাকালীন সময়, এখন কিন্তু আমরা করোনাকালীন সময় স্কুল কিন্তু বন্ধ। শিক্ষার্থী বন্ধু, কখনোই কিন্তু তোমরা বাড়িতে সময় নষ্ট করবো না। খেলাধুলা তো করবে, যেটুকু করা যায় বাড়ি থেকেই যেটুকু করা যায়। তো লেখাপড়াটা অবশ্যই চালিয়ে যাবো। আর আরেকটা হলো কি, এই করোনায় কালীন সময় আমরা নিজেকে সুরক্ষা রাখার চেষ্টা করি, সুরক্ষিত থাকবো, বাড়ির পরিবারের অন্য লোকদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবো। আর
আমরা সবসময় যে স্বাস্থ্যবিধিগুলি আছে সেগুলি মেনে চলব। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।